সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে এবং চমৎকার একটি সপ্তাহান্তে আসলে চমৎকার বিষয়ে গল্প করতে চাই। সেটাই আসলে মনে হয় যে আড্ডা দিচ্ছি এবং সাথে প্রাণ শক্তি ফিরে ফিরে পাচ্ছি। তেমনই একটি বিষয় হলো ভালোবাসার শক্তি। আজ আমরা ভালোবাসার শক্তি নিয়ে কথা বলতে চাই, কারণ আমরা জানি যে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা ভালোবাসার শক্তিকে পরাহত করতে পারে, এবং সেই বিষয়ে বাকিরা কী ভাবেন সেগুলোও জানতে চাই। আজ আমাদের সাথে স্টুডিওতে এসেছেন তিনজন বন্ধু, যারা আড্ডার ছলে আমাদের সাথে জীবনের নানা রকম কথা শেয়ার করবেন, সাথে আপনাদের সাথেও অনেক অনেক আড্ডা দিতে চাই জুমের মাধ্যমে। শুরুতেই আমাদের সাথে যিনি আছেন তিনি সাদিয়া হুমায়ুন, শিক্ষক, ন্যাশনাল আইডল স্কুল অ্যান্ড কলেজ। অনেক অনেক স্বাগত জানাই। আপনাকেও স্বাগত। এবং আজ আমি জানি যে আজ আপনার জন্মদিন, অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তার সাথে আছেন আমাদের ফারহানা এমএল। তিনি একজন হেয়ার এক্সপার্ট এবং ট্রেনার, মেরিট প্লাস পার্লার অ্যান্ড মেকওভার আছেন। আপু, স্বাগত জানাই। আপনাকেও স্বাগত। তার পাশে আছেন মোহনা ইসলাম ডিনা, তিনি একজন শিক্ষক এবং লেখক। স্বাগত। আমাদের বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই জানেন আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে গল্প করতে পারছেন। এটা শুধুমাত্র দেশব্যাপী নয়, সেটা আমাদের পুরো পৃথিবী জুড়ে আপনারা জুমের আইডি ফলো করে আমাদের সাথে আড্ডা দিতে পারছেন। শুরুতে এমএল আপুর কাছেই আসতে চাই। আপু, হেয়ার এক্সপার্ট অ্যান্ড ট্রেনার হওয়ার জার্নিটা তো আসলে অনেক লম্বা দিনের, সেটা আমি জানি, এবং সাথে নিজের আরও কিছু অঙ্গনে কাজ চলছে একসাথে। এখন জীবন কি নিয়ে ব্যস্ত? এখন আসলে মানে আজকে দুইজন শিক্ষক এখানে উপস্থিত। আমিও মানে আমার কাজের দিক দিয়ে বিউটিফিকেশন কোর্স করাচ্ছি, ট্রেনার হিসেবে আছি। এবং আসলে আমি যেটা করছি সেটা হলো যে একটা মেয়ে, একটা নারী যাতে স্বাবলম্বী হতে পারে সেজন্যই কাজ করা। যে শুধুমাত্র যে আমি উপার্জন করব সেটা না, ভালোবাসার শক্তি যেটা বললেন, ভালোবাসা দিয়ে একজন নারীকে কাজ শেখানো এবং তাকে স্বাবলম্বী করা, এটা নিয়ে এখন ব্যস্ত আছি। চমৎকার। মানুষ দেখা যায় কি যে নিজেকে স্বাবলম্বী করতে পারলেই হয়তো অনেকটা আমরা মনে করি যে আমাদের জীবন সলভড হয়ে গেছে, কিন্তু তারপরে যে একটা দায়িত্ব আসলে সমাজের প্রতি থাকে, এটা আমি জানি যে খুব কম মানুষের ভেতরে সেই অনুভূতি আছে। আপনি যে সেটা ভাবেন সেটা আসলে শুধুমাত্র অন্যকেই স্বাবলম্বী করে না, সাথে সেটাতে দেশের পারিপার্শ্বিকভাবে কিন্তু দেশের একটা উন্নয়ন আছে, সেখানে অর্থনৈতিকভাবে দেশের উপর একটা পজিটিভ দিক যুক্ত হয়। মানে ভালো, মানে একটা আছে না যে কাজ শিখিয়ে দিলাম, কোনো একটা চ্যাপ্টার আমি পড়িয়ে দিলাম, শেষ। বাট এই কাজটা কতটুকু অগ্রগতি হলো, আদৌ সে কাজটা করতে পারলো কি না, তখন তো যদি না পারলো তখন মনে হয় কি যে না, আমার শেখানোর কোনো সার্থকতা নেই। আমার কাছে এটা মনে হয়, কেন জানি আমার কাছে আমার মনে হয় আমার ডানে বামে যে দুইজন আছেন ওনারাও সেটা একইভাবে ওনারা পজিটিভলি চিন্তা করেন যে আমি কাজটা শিখিয়ে দিলাম, ক্লাস করিয়ে দিলাম, বাট তুমি কাজটা করছো কি না, পড়াটা পড়েছো কি না, হোমওয়ার্কটা করেছো কি না, এটাও আসলে চিন্তা করার ব্যাপার আছে। আর আমার হোমওয়ার্কটা হলো আমার কাছে যেটা নিয়েছো সেটা নিয়ে তুমি কি করছো, ঘরে বসে আছো নাকি কাউকে সেবা দিচ্ছ। বাহ, চমৎকার চমৎকার। সেই আরেকটা বিষয় আছে, ডিনা আপুর সাথে সে বিষয়ে আসি। তিনি শিক্ষকতা এবং লেখার সাথে সাথে আছেন। শিক্ষকতা এবং লেখালেখি, এটা আমার কাছে মনে হয় যে একজন আরেকজনকে হেল্প করে, পরিপূর্ণও করে অনেক সময়, কারণ পড়াশোনার ভেতরে থাকতে হয়, লেখালেখি সেটারই একটা ফলাফল হিসেবে ভাবা যায়। জানতে চাই যে দুটো অঙ্গনে কেমন সময় কাটছে, কিভাবে আসা শিক্ষকতায়? আচ্ছা, শিক্ষকতায় পরে আসা, আগে লেখালেখি। আর লেখালেখিটা ছোটোবেলা থেকে। আর লেখালেখি বলতে আমার আমি যে লিখতাম এটা সবাই জানতো না। এটা মানে নিজে লিখছি এটা সবাইকে বলবো, ওই যে হয় না যে ভয় পাই আমরা নিজেকে জানাতে, যে হ্যাঁ একটা সংকোচ কাজ করে যে আসলে আমি লিখছি, কি বলবে সবাই। তো এই ভাবনা থেকে কখনো নিজের লেখা ওভাবে সবাইকে জানানো হতো না, ডায়েরির মধ্যেই বন্দি থাকতো। তো আমি 2019 সালে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে নিউজ প্রেজেন্টেশনের একটা কোর্স করেছিলাম। সেখানে আমি আমার নিজের লেখা নারী কবিতা আবৃত্তি করেছিলাম। ওই কবিতাটা আবৃত্তির পরই মানে প্রথম আমি উপলব্ধি করলাম যে হ্যাঁ আমি লিখি এবং আমার লেখা কেউ আগ্রহ নিয়ে শুনছে বা আগ্রহ প্রকাশ করছে। সেখানে একজন তারেক মাহমুদ ভাই ছিলেন, উনি জার্নালিস্ট ভাইয়া, বলেছিলেন যে আপু আপনি 21-এর বইমেলায় বই নিয়ে কাজ করতে পারেন, আপনার লেখার হাত চমৎকার। তো তখন হেসেছিলাম, আদৌ কি এটা সম্ভব? আমি মফস্বলের মেয়ে, ওখানেই বড় হওয়া। তো পরে 2022 সালে
জাগরণ আবৃত্তি মঞ্চে আমি কাজ করেছি আবৃত্তি শিল্পী হিসেবে। ওখান থেকেই মানে হঠাৎ করেই ডিসেম্বরের যেটা হয় যে 21-এর বইমেলায় বই আসতে হলে 2-3 মাস আগে থেকেই আমাদের প্রকাশনায় পাণ্ডুলিপি জমা দিতে হয়। পাণ্ডুলিপিটা দেখবে, প্রকাশনায় যাবে, প্রকাশক চয়েস করবেন, তারপরে কিন্তু আমাকে ডিসেম্বরের 15 তারিখে জানানো হয়েছিল। তো আমি কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলেছিলাম এবং প্রথম আমার গল্পের বই এসেছিল, 20টা ছোট গল্প নিয়ে এসেছিল, কল্পনাতীত। তো ওই নিজের যে লেখা আমার 20টা গল্প জমেছে আমি এটাও জানতাম না। আমি আমার পাণ্ডুলিপিটা পাঠিয়ে দিলাম, প্রকাশক সাহেব দেখলেন এবং প্রথমবারেই উনি আমার পাণ্ডুলিপিটাকে নিলেন, পছন্দ করলেন। তখনও বাসায় কেউ জানে না যে 21-এর বইমেলায় আমার বই আসবে। যখন আমি প্রি অর্ডার নিচ্ছি তখন বাসার সবাই জানলো যে আমি লিখছি বা 21-এর বইমেলায় আমার বই আসবে। তো এই যে ভালোবাসার শক্তি, এই বিষয়টা নিয়ে যদি বলতে হয় তো আমার লেখালেখি বা আজকের আমি সব কিছুর পিছনে ভালোবাসা আছে। আমার বন্ধুদের ভালোবাসা, না হলে আমার পক্ষে এটা সম্ভব ছিল না। বাহ, কি চমৎকার, কি চমৎকার। সাদিয়া হুমায়ুন আপুর কাছে আসতে চাই, তবে খানিক বাদে আসবো, একটা কারণ আছে, সেই কারণটা পরে বলবো। এখন ঠিক যেটা আছে। হলো, আবার আমি একটু এমল আপুর কাছে আসি এবং জানতে চাই যে এ পর্যন্ত আসলে কি পরিমাণ নারীকে আসলে স্বাবলম্বী করার পেছনে কাজ করেছেন এবং বেশ কতদিন হলো এই বিষয়ে কাজ করার? আমার কাজ করার মানে আমি কাজ করছি আজকে 22 বছর, এবং আমি যখন থেকে কাজ করছি মানে করা শুরু করেছিলাম তার 1 থেকে 2 বছর পরে মানে আমি কাজ শিখাচ্ছি বা কারো স্বাবলম্বী হতে হবে তাদেরকে নিয়ে কাজ করছি 20 বছর। আর এখন পর্যন্ত 150 থেকে 200 জন নারী আছে এবং দেশের বাইরেও অনেকে গিয়েছেন। আর এখনো অনেকেই পার্লার দিয়েছেন। এটা হলো আমার জন্য একটা মানে অনেক বড় প্রাপ্তি, এবং সবার পার্লার আমার কাছে মনে হয় না যে অনেকে আছে না অনেক বড় বড় মানে সেলিব্রিটিদেরকে নিয়ে মানে কাজ করেন। না না পার্লার ওপেন করে, কিন্তু আমার ছাত্রীরা আসলে আমাকে নিয়েই ওরা ওপেন করে। ওদের বাহ। কাছে আমি হলাম হয়তো ওদের আইডিয়াল, আমি জানি না। আমি আসলে আমার কাছে খারাপ লাগে, মানে খারাপ লাগে কি আমার এখন মানে আমি খুব ইমোশন হয়ে যাই যখন এই ভালোবাসাটা ওদের কাছে পাই, যখন বলে যে ম্যাম আপনি আমাদের পার্লারে গিয়ে উদ্বোধন করবেন, তখন আমার কাছে মনে হয় যে না, এর থেকে প্রাপ্তি আসলে কিছু হতে পারে না। এটা হলো মানে ভালোবাসা দিয়ে তো আসলে বিশ্ব জয় করা যায়, রাইট? তো এটা হলো সবচেয়ে বড় ভালোবাসা। তোমরা আমাকে পেমেন্ট করেছো, আমি তোমাদেরকে কাজ শিখেছি, দ্যাটস ইট। এরপরে তো আর কিছু থাকতে পারে না। তারপরেও যে ভালোবাসার বহিঃপ্রকাশ, সেটা আসলে এখান থেকেই আসে, এবং এর মধ্যে প্রায় 150-200 জনকে তো আমি স্বাবলম্বী করেছি। বাহ, এটাও আমার কাছে খুব মনে হয় যে শেখানোটা আসলে বেশ কঠিন একটা বিষয়, কারণ আমি যখন আমার ভাই বোনদের কাছে কিছু শিখতে গিয়েছি তারা দেখেছি যে তারা খুব ভালো টিচার না। সো টিচার হতে পারাটা মানে এটা কখনো ভালো টিচার হয় না। হয় না, না এটাই হতে পারে যে নিজের ভাই বোন ওরা বেশি ধৈর্য রাখতে পারে না। আমার ভাইয়ের কাছে আমি গিটার শিখতে চেয়েছিলাম, পরে অন্যভাবে শিখেছি, কিন্তু নিজের ভাইয়ের কাছে আর হয় না, শিখতে এটা পারিনি। কখনো হয় না। তো এটাই তো, সেই ক্ষেত্রে আপু যেভাবে মানুষকে শেখাচ্ছেন, বেশ একটু ধৈর্যের পরিচয় কি দিতে হয়? হ্যাঁ, আমার কাজটা তো একটু অন্যরকম, পড়াশোনা না। আমার কাজটা হলো চুল কাটা শিখানো, তারপর কিভাবে ব্রাশটা অ্যাপ্লাই করতে হবে, কিভাবে আই লুকটা দিতে হবে, এবং এটা আসলে কি আমার কাছে মনে হয় যে একটা সেন্স নিয়ে কাজ করা। যেমন আমি একটা সিলেবাসে আমি 6টা চ্যাপ্টার থাকলো, একটা এক্সাম দিব, দ্যাটস ইট। কিন্তু আমার কাজটা হলো যে আমি কিভাবে একটা ফেসের সাথে আই লুকটা আনবো, হেয়ার স্টাইলটা করবো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং এইটা যদি না হয়, গদবাদা আমি আই লুক দিয়ে দিলাম, হেয়ার স্টাইল করে ফেললাম, বাট মানালো না, আমার ড্রেসের সাথে মানালো না, ফেসের সাথে মানালো না, তাহলে তো আসলে হলো না। তো সেটাই, আমার আপনি কাছে অ্যাপ্লাই করা শেখালেন, বাট আপনি কমন সেন্স কি শেখাতে পারেন? কমন এটা সেন্সটা হ্যাঁ। শেখাতে হয়, বোঝাতে হয় যে আমাদের আই লুকের এটার সাথে এটা যাবে, এই কস্টিউমটার সাথে এই কস্টিউম যাবে, কিংবা এই ফেসটার সাথে এই হেয়ার স্টাইলটা যাবে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। যেটা আছে সেটা নাই করে দিতে হবে, যেটা নাই সেটা আনতে হবে। এইটাই তো ভিজিবল নন ভিজিবলের একটা ব্যাপার, তো এটাই আসলে মাথায় আনতে হয়, আর কিছু না। কিন্তু এটা আনতে হলে অনেক কিছু ওই স্বরীয় থেকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যেটা আছে এগুলি থেকে আনতে হয় তো, এবং নোটবুক থেকে শুরু করে সব কিছু বোঝাতে হয়। এবং আমাদের এক একটা চুলের ক্লাস দেখা যায় যে 10 দিন 12 দিন লেগে যায়, কিন্তু তারপরে চুল কাটার এটা তো আসলে আমার কাছে মনে হয় সবচেয়ে মানে কঠিন একটা কাজ, হেয়ার স্টাইল, হেয়ার কাটটা, হেয়ার ড্রেসার যেটাকে বলি। ডেফিনেটলি। এবং চুল তো একটা সেন্সিটিভ একটা ইস্যু,
রাইট? ফেস একটা সেনসিটিভ এবং আমরা মহিলা নারীরা তো বেশি সেনসিটিভ। ভীষণ যদি তুমি sensitive। আমাকে সুন্দর করে না করে দিতে পারো তাহলে তোমার প্রতি নেগেটিভিটির কোনো শেষ নেই হ্যাঁ, এবং তোমার বিজনেসের প্রতিও নেগেটিভিটি শেষ নেই। সো খুব মানে ইম্পর্টেন্ট এবং ইমোশনাল একটা কাজ। সো এগুলিও কিন্তু শিখাতে হয়। একদম একদম আসছি অবশ্যই, আরো গল্প হবে তিনজনের সাথেই, মজার একটা আড্ডা হবে, সাথে ভালোবাসার শক্তি নিয়ে তো গল্প হবেই। তবে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি এই পর্যায়ে। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে লেডিস ক্লাবের আড্ডা এবং নেক্সাস টেলিভিশনে। এই আড্ডায় আমরা নারীদেরকে নিয়ে আড্ডা দিই, সেটা বেশ চমৎকার লাগে আমাদের কাছে, কারণ একটা আড্ডা পুরোপুরি নারীরা যখন একসাথে মিলে নিজেদের ভাবনা শেয়ার করছেন এবং পৃথিবীর নানান রকম বিষয় নিয়ে নিজের ভাবনা শেয়ার করছেন, সেখান থেকে অনেক রকম ভালো ভালো বিষয় উঠে আসে। সেই বিষয়গুলো নিয়ে কথা হবে অবশ্যই। আজ যেমন ভালোবাসার শক্তি নিয়ে কথা হচ্ছে, তেমনি আপনারা যারা আজ দেখছেন আমাদেরকে টেলিভিশনে, সাথে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নেক্সাস টেলিভিশন, নেক্সাস লাইফস্টাইল, দুটো জায়গাতেই আপনারা আমাদেরকে লাইভ দেখতে পাচ্ছেন। সেখানেও মন্তব্য বাক্সে ছেলে মেয়ে নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে আপনারা কমেন্ট করতে পারছেন। তবে জুমের আড্ডায় আসবেন শুধুমাত্র নারী বন্ধুরা। আমাদের স্ক্রিনে জুমের আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। এবার আসতে চাই সাদিয়া হুমায়ুন আপুর কাছে, আপনার কাছে এসে জানতে চাই যে শিক্ষকতার জার্নি, শিক্ষক হওয়া বেশ কঠিন আমার কাছে মনে হয়, তো শিক্ষকতার জার্নিতে কেন আসা, শখ করে আসা নাকি এসে পড়ে? এটা আমার মূলত নিজের ইচ্ছা শক্তি বা মায়ের ইচ্ছা থেকেই আমি শিক্ষকতায় এসেছি। আর আমার শিক্ষকতা পেশাটা ছোট থেকেই খুব ভালো লাগতো। অন্যান্য পেশার চেয়ে এই শিক্ষকতা পেশাটা খুব ভালো লাগে। আমি পড়ানো বা আমি বেশিরভাগ ছাত্রীদেরকেই পড়িয়ে থাকি। আর আমি ক্লাসে সবসময় আমার মেয়েদেরকে সবসময় স্বাবলম্বী হতে শিক্ষা দিই। সব সময় তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের জীবনকে গুছিয়ে নিতে পারে, সব সময় এই কাজটা করি। সব সময় আমি আমার মেয়েদেরকে বলি, মেধা শ্রম কাজে লাগাও, জীবনে সফলতা তোমার হাতের মুঠোয় ধরা দিবে। বাহ, চমৎকার। কিন্তু আমার মাও ছোটবেলা থেকে চাইতেন আমি শিক্ষক হই, আর মারা হয়তো শিক্ষকতা পেশাটাকে খুব ভালোবাসেন। আমি আসলে ছোটবেলা থেকে, যেমন আমি বললাম না আমার ভাই বোন ভালো শেখায় না, কিন্তু আমি ভালো শেখাই, আমার অনেক ধৈর্য, কিন্তু সেটা আবার আমার ক্ষেত্রে হয় না। আমি কিন্তু শিখিও দেরিতে, শেখাই অনেক সময় নিয়ে। তা আপু এরকম একটা চ্যালেঞ্জিং কাজ করেন না, জি। বেশ ক বছর হয়ে গেল কোন বিষয় আপনি পড়ান? হ্যাঁ, আমি বাংলা বিষয়ে পড়াচ্ছি। আমার শিক্ষকতায় প্রায় 15 বছর যাবত আমি শিক্ষকতা করছি। আর খুব ধৈর্যর একটা কাজ, একজনকে শিখানো, নিজের পায়ে দাঁড়ানো, এটা খুব একটা কিন্তু চ্যালেঞ্জিং পেশা। এবং বাংলা বিষয়টা ভীষণ চ্যালেঞ্জিং। মানুষ দেখা যায় কি যে অন্যান্য বিষয় তাও শিখে ফেলা যায়, বাংলা কেন যেন নিজের ভাষা, তারপরও বাংলায় ভালো নম্বর ওঠে না। কিন্তু কয়েকটা পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই নাম্বার উঠবে। কিন্তু আমি যখন ক্লাস নিই, আমার কাছে ওগুলো মনে হয় না বইয়ের লাইন, যেন মনে হয় জীবন্ত, সেগুলো বাস্তব রূপ নেয়। আমি যখন উপন্যাস পড়াই, উপন্যাসের ভিতরে চরিত্রগুলো, প্লটগুলো এমনভাবে উপস্থাপন করি, আমার ছাত্রীরা ওগুলোকে কখনো মানে বইয়ের কোনো লাইন বলে মনে করে না, ওরা যেন মনে হয় জীবন্ত বাস্তব রূপে দেখতে পায়। এই জিনিসগুলোকে আমার খুব ভালো লাগে। যেমন অভাগী স্বর্গ বলেন, শুভা বলেন, রবীন্দ্রনাথের তৎকালীন যুগে মেয়েদের পারিপার্শ্বিকতা, সেই যুগে একটা কুসংস্কারচ্ছন্ন পরিবেশে থাকা মেয়েদের লড়াই, সেগুলো সব কিছু ওরা যেন বাস্তবে দেখতে পারে। আমার ক্লাস নেওয়ার পদ্ধতিটা মানে ওদেরকে যেভাবে শিখায়, যেন ওরা পড়ে আনন্দটা পায়, আনন্দের মাধ্যমে শিখুক, আমি সেই জিনিসটাকেই লক্ষ্য রাখি। একদম একদম, বাহ, শেখাটা চমৎকার। যদি আনন্দের মধ্যে হয় তাহলে কোনো অসুবিধা হবে না। খুব খুব চমৎকার। আমিও এরকম শিক্ষক আসলে মনে মনে হয়তো চেয়েছি, কিন্তু আমার সেই পরীক্ষার দিনগুলো শেষ, আলহামদুলিল্লাহ আমি খুশি, শেষ। এবার আরেকজন শিক্ষকের কাছে আসতে চাই, যে না তিনি লেখালেখি করেন এবং তার বেশ বই পাবলিশ হয়েছে। আমি একটু তার কাছ থেকে তার নিজস্ব লেখা কিছু শুনতে পারি কিনা এখন এই পর্যায়ে এসে? আচ্ছা, আমি লেখালেখির আগে আবৃত্তি করি, মানে আবৃত্তি করি নিজের ভালো লাগা থেকে। আচ্ছা। ছোটবেলায় করতাম বিভিন্ন আপনার প্রোগ্রাম। কণ্ঠ আবৃত্তির জন্য ভীষণ সুন্দর। থ্যাংক ইউ। তো আমার কবিতার বই মেঘপুঞ্জ, এখান থেকে পড়ছি। প্রথম কবিতাটাই পড়ে শোনাচ্ছি, জি। রূপকথা। জীবনের ক্যানভাসে আঁকবো একটা ছবি, তোমার কাছে আছে কোনো রঙিন তুলি? সবুজ রঙে সাজাবো স্বপ্নগুলো, তোমার একটু সময় হবে কি? ইচ্ছেগুলো নিয়ে ছুটতে চাই তেপান্তর, তুমি আমার সাথে যাবে কি? প্রজাপতি হয়ে রঙিন পাখায় উড়বো আমি, ফুল হয়ে ফুটে থাকবো ভালোবাসা নামক ভ্রমর কালো গোলাপের শাখায়। তুমি পাখি হয়ে উড়বে তো তখন গাছের শাখায়, শাপলা হয়ে ফুটবো কোনো ঝিলে, হব শিশির ভেজা শিউলি ফুল।
তুমি তখন আমাকে চিনতে করবে না তো ভুল। শরতের কাশফুল হব, হব বিকেলের মৃদু কোনো হাওয়া, হেমন্তের মাঠে হব সোনালি ধান, হব বাউলের গেয়ে যাওয়া গান, হব জীবনানন্দের রূপসী বাংলা, নজরুলের বিদ্রোহী কন্যা, রবি ঠাকুরের শেষের কবিতার লাবণ্য হব আমি, হব জসীমউদ্দিনের সাজু কিংবা তারাশঙ্করের হাসুলি বাঁকের উপকথা। তোমার জন্য আমি হব প্রতিবাদী প্রীতিলতা। যদি তুমি পাশে থাকো অনায়াসে আমি হব বাংলার রূপকথা, যেখানে তুমি মনের মাধুরী মিশিয়ে আমার মাঝে পাবে অনেক রূপের দেখা। বাহ বাহ, চমৎকার চমৎকার। অনেকগুলো রূপের ব্যাপারে শুনলামও, সাথে আমাদের আর চিনতে ভুল হবে না। বেশ চমৎকার আবৃত্তিও হয়েছে, এবং সাথে ওই যে কণ্ঠের কথাটা বললাম, যে কণ্ঠ সৃষ্টিকর্তা প্রদত্ত, তবে সেই কণ্ঠ দিয়ে আমরা কি করি এবং আমরা কিভাবে কাজে লাগাই নিজের সৃষ্টিকর্তা প্রদত্ত যে গুণগুলো আছে সেগুলোকে আসলে আমরা কিভাবে কাজে লাগাই, সেটা আসলে মূল বিষয়। ভালোবাসা মানুষের ভেতরে থাকে, ঘৃণা মানুষের ভেতরে থাকে, কোনটার ব্যবহার আমরা করব সেই চয়েসটা আবার আমাদের উপর থাকে। এটা কিন্তু মানে ব্যবহারের উপরে। আমি আসতে চাই এই ধরনের ব্যবহারের কারণে এমএল আপুর সাথে, এবং এই বিষয়টা জানতে চাই একটু ব্যক্তিগত পর্যায়েও প্রশ্ন করতে চাই যে নিজের জীবনে এমন কোনো ঘটনা হয়েছে কিনা যে ভালোবাসার কারণে কাউকে বদলে যেতে দেখেছেন? আসলে পৃথিবীটা যেমন জয় করা যায় ভালোবাসার কারণে, এবং বদলেও যায় বেশি ভালোবাসার কারণে আমার কাছে মনে হয়। তাই আমার কাছে মনে হয় অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত দুর্বলতা, সেটা হতে পারে বাবা ছেলে, হতে পারে ভাই বোন, হতে পারে পরিবার। আপনি ফ্যামিলির একটা ভালো একটা পজিশন হোল্ড করেন, আপনি সবাইকে খুব ভালোবাসেন, খুব দায়িত্ব পালন করেন, তখন বেশি ভালোবাসার প্রতিফলনটা কিন্তু নেগেটিভিটি চলে আসে। আপনি তখন খুব সহজলভ্য হয়ে যাবেন। আমার কাছে মনে হয় নট ফ্যামিলি, এটা সব ক্ষেত্রে, আপনার কর্মক্ষেত্রে, কিন্তু আবার ভালোবাসা ছাড়া কিন্তু কিছু জয় করা যায় না। একদম। আমার কাছে মনে হয় যে ভালোবাসা তো আছেই, তার সাথে ভালোবাসার যে বহিঃপ্রকাশটা, সেই বহিঃপ্রকাশটা আমরা একটু কম করি, ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে হবে। কম যদি না করি, হ্যাঁ। যখন বুঝে যাব যে অহনা আমাকে ভালোবাসছে, অহনা তো আমাকে ভালোবাসছেই, বাসছে, তাহলে যারা বাসছে না তাদের ব্যাপারটা কি বুঝে মানে আসে? এখানে আমি আপুর সাথে একটু অ্যাড করব। আপু যেটা বললেন যে ভালোবাসার বহিঃপ্রকাশ, ভালোবাসা প্রকাশ না করলেই সুন্দর। এটা যত আমরা প্রকাশ করি এর সৌন্দর্য তত বেশি কমে যায়, আমার কাছে মনে হয় এটা। মানে ভাষায় বলতে না হলে যে আপনি যে কাউকে ভালোবাসেন সেটা কিভাবে বোঝা যায় সেটা আমি আপু জানতে চাই। এটা তো ভালোবাসা তো বলে বোঝানোর কিছু না, এটা তো প্রকাশ পায়। আর ভালোবাসা যদি বলে প্রকাশ করতে হয় তবে সেটা ভালোবাসা না, সেটা শুধুমাত্র প্রকাশ করার জন্য বলা। ভালোবাসলে আমরা কিন্তু কখনো মাকে বলি না তোমাকে ভালোবাসি, কিন্তু মা আমাদের অস্তিত্ব। বাবাকে বলি না তোমাকে ভালোবাসি। আমার বাবা আমার লাইফে অক্সিজেন। বাবা রিসেন্টলি মারা গিয়েছেন, আমি বাবাকে যখনই মনে করি আমি ঘুমোতে পারি না। ঘুমের মধ্যে আমার বাবা 5ই জানুয়ারি মারা গিয়েছেন, আমি ঘুমের মধ্যে ওটাই দেখতে পাই যে একটা ফোন কল, বাসায় গিয়ে বাবাকে যেভাবে দেখেছি আমি নিজে এখন দম নিতে পারি না, আমার শ্বাসকষ্ট হয় প্রচণ্ড রকম। তো কখনো আমি আমার বাবাকে বলিনি আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, আমি আমার মাকে কখনো বলিনি আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, কিন্তু আমার মা আমার অস্তিত্ব। মানে আমার কাছে মনে হয় সমস্ত পৃথিবী বা সব ভালোবাসা মানেই আমার মা, আমার বাবা, আমার ফ্যামিলি। তো এদেরকে তো আমরা কখনো বলি না ভালোবাসি। ভালোবাসা আসলে বলে বোঝানোর মতো কিছু না, এটা তো অনুভূতি। আচরণে বুঝবে এটা যত যে অহনা আমাকে শ্রদ্ধা, কতটুকু বোঝাপড়া। ভালোবেসেছে। আচ্ছা, এটা আই এম ভেরি নিউ অ্যাট দিস ফিল্ড। এখনো আমি শেখার চেষ্টা করছি যে আসলে কতটুকুতে ব্যালেন্স হয়, কতটুকু বলা যায়, কতটুকু বলা যায় না। এবং আমি কোনো এক জায়গায় পড়েছিলাম বা দেখেছিলাম যে অতিরিক্ত যা কিছুই দেয়া হয় না কেন, সেটা খাবার হতে পারে, ভালোবাসা হতে পারে, অতিরিক্ত যাই হোক না কেন সেটা নাকি বিষ হয়ে যায়। মানে ভালো জিনিসও অতিরিক্ত খেলে বিষ হয়ে যায়, অতিরিক্ত মিষ্টি খেলে সেটা গলায় বিষাক্ত লাগা শুরু করে, এরকম নাকি ব্যাপার? এটা ঠিক আছে, তারপরও হয় না যে একটা কথা আমি শুনেছি যে তৃষ্ণা লাগলে যেমন পানি খেতে হয়, তো আপনার এখন ভালো লাগছে আপনি বিষ খাবেন না,
ব্যাপারটা এরকম যে যে ভালোবাসা হতে পারে ফ্যামিলি, হতে পারে কর্মক্ষেত্র, হতে পারে বন্ধুত্বপূর্ণ, সব জায়গায় যে ভালোবাসা আপনাকে মানসিক নির্যাতন করবে বা আপনাকে ভালো থাকতে দিবে না, প্রশান্তি সেটা দিচ্ছে হ্যাঁ না। রাইট, সেটা আর রাখবো না। যে গাছে কাটা আছে সেই গাছটা রাখবো, কিন্তু কাঁটাটা গাছে উপড়ে ফেলতে হবে। উপড়ে ফেলতে না, গাছের কাছে যাব না, নিজেদের প্রয়োজনে। আমার কাছে এটা মনে হয় ভালোবাসার বহিঃপ্রকাশ হতেই হবে, তা না হলে তো আমরা বুঝবো না। আর বাবা মা সন্তান কিছু কিছু সম্পর্কের কথা, ভালোবাসার কথা আসলে বহিঃপ্রকাশ করতে হয় না। বহিঃপ্রকাশ যে বলতে হবে যে না তুমি না খেলে আমার ভালো লাগছে না, আমি আমার সন্তানকে বলবো তোমাকে খেতে হবে, তা না। আমি আমার সন্তান কষ্ট পাবে, ক্ষুধা লাগবে, তার শরীরটা খারাপ লাগবে, সেটা সেটা আমি উপলব্ধি করতে পারি, এটাই ভালোবাসা। উপলব্ধি দিয়েই কিন্তু ভালোবাসা। এটা কিন্তু এই না যে আমি তোমাকে ভালোবাসি তাড়াতাড়ি তুমি খাও, তা না। বাট তোমার কষ্ট হবে সেটা আমার চিন্তা হচ্ছে বিধায় কিন্তু তোমাকে আমি বলছি যে হ্যাঁ তুমি আপু, খাও। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন অতিরিক্ত ভালোবাসা মূল্যহীন করে মানুষকে। আচ্ছা, এটা রবি ঠাকুর বলেছেন, অতিরিক্ত ভালোবাসা। এটা আমি ওটাও জানতে চাই যে অতিরিক্ত যে হচ্ছে ভালোবাসা সেটা বোঝেন কিভাবে? বেশি কেয়ার দেখানো, মেয়েকে জিনিস কিন্তু বোঝা যায় আপু। আচ্ছা, ধরেন মেয়ে কি না আসলে এই কেয়ার গুলো আমার লাগছে, তখন কি মানে এই যতটুকু কেয়ার হচ্ছে অতটুকুই বলছি, বাট ততটুকুই যে বেশি না সেটা বুঝবো কিভাবে? আপনি আসল ভালোবাসা অনুভব দিয়ে বুঝবেন। আচ্ছা, যেটা মেয়েকে জিনিস সেটা কিন্তু বোঝা যায়। সেটাই কিন্তু অহনা বুঝতে যাচ্ছে। হ্যাঁ right? আমি ওটাই বোঝার চেষ্টা করছি। আমি ভাষায় বা বুঝতে যাচ্ছি। আমি একাডেমিক্যালি জানতে চাই যে হোয়াট ইজ দ্য Love. হ্যাঁ হোয়াট ইজ লাভ এন্ড হোয়াট ইজ দ্য মেজারমেন্ট অফ Right. শোয়িং ওই লাভ। যে আপনাকে বললাম আপু যে যে জিনিসটা আপনি অতিরিক্ত পাবেন এবং ওই সময়টাকে ওই মানে অতিরিক্ত ভালোবাসা আপনি বুঝতে পারবেন, মানে এইটাই এক সময় মানে যেটা আপু যেটা যে বলতে মূল্যহীন চাচ্ছেন, করে তুলবে। যে আপনি যখন আমি একটা ফ্লাক্সে 2 কাপ চা ধরে, তো ওখানে আমার 2 কাপই নিতে হবে। আমি যখন আরেকটু ভালোবেসে এখানে 4 কাপ অহনা আপুকে দিয়ে দিচ্ছি, উনি বেশি সময় ধরে খাবে, তখন কি হবে ওই 2 কাপও আমি ভিতরে রাখতে পারছি না, আচ্ছা, ফ্লাক্সটা নষ্ট হয়ে যাচ্ছে, অতিরিক্ত পড়ে যাচ্ছে। তো এটা তো আমার অতিরঞ্জিত না, অতিরঞ্জিত। No need। ভালোবাসার বহিঃপ্রকাশটাও অতিরিক্তটা। ঠিক এরকম, আপনাকে সেটা আপনি কতটুকু বুঝতে আমি পারবেন। ভালোবাসি এটা পরিমাপ করা যায় অনুভব দিয়ে, অনুভূতি দিয়ে। তার মানে হলো বহিঃপ্রকাশ করা যাবে না, রাইট? আমরা আমাদেরকে বুঝে নিতে হবে। আজকে দর্শকদেরকে বলা হোক ভালোবাসার শক্তি দিয়ে বিশ্ব জয় করা যায়, কিন্তু কোনো বহিঃপ্রকাশ হবে না। কিন্তু right. আমার আরেকটা অতটুকুই সমস্যা আছে, বহিঃপ্রকাশ হওয়া সেই উচিত। সমস্যাটাও আপনাদের সাথে ডিসকাস করি, যেহেতু আড্ডা দিতেই বসেছি। সমস্যা হলো বহিঃপ্রকাশ না করলে আমার মন খারাপ হয়। যেমন আমাকে যদি কেউ মুখে না বলে বা ওই যে থাকে না ভ্যালিডেশন না দেয় যে তুমি এই কাজটা করেছো, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউ ডুইং দিস, তো কোনো কাজেও বুঝতে পারছি না, কথাতেও বুঝতে পারছি না, কেমন তখন হলো? আমার মন খারাপ যে হয়। আপু যতটুকু প্রয়োজন কতটুকু প্রয়োজন? না আমি একটু বলি, আসলে জি। এটা হলো ভালোবাসার ক্ষেত্রটা টোটালি আলাদা। অহনা যেটা বলেছে সেটা হলো কাজের ক্ষেত্রে, right? যে আমি এই কাজটা করেছি, কাজটা কেমন হয়েছে, অহনা আজকে সুন্দর করে কথা বলছে, আমরা বলছি অহনা সুন্দর করে কথা বলছে, এটা কিন্তু অহনার প্রাপ্য, এটা কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ। কিংবা আমি যদি অহনাকে ভালো নাও বাসি, এটা হলো ওর একটা মানে ওর যে এটা সুন্দর, এটা আমি বলেছি, এটা হতে পারে ভালোবাসার বহিঃপ্রকাশ, এটা কিন্তু সবার জন্য। বাট অহনা যেটা বলছে সেটা কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ না অহনা, এটা কিন্তু ভালোবাসার। কারণ এটা হলো আপনার কাজ বা আপনি একটা কাজ করেছেন, সেটা ভালো হয়েছে, যেটার প্রাপ্তি সবাই আপনাকে বলবে, তার মানে সবাই আপনাকে ভালোবাসে না। কিন্তু অ্যাপ্রিসিয়েশন Appreciate দিচ্ছে, যেটা, right. আচ্ছা হ্যাঁ, just অ্যাপ্রিশিয়েট আপনাকে একটা জিনিস আর ভালোবাসার বহিঃপ্রকাশ আরেকটা জিনিস। আচ্ছা, ওটা ছোট ছোট কাজে বুঝে নিতে Right, হবে, তাই তো? আচ্ছা, বাহ, চমৎকার। তাহলে আজকে কিন্তু ওই যে থাকে না যে সখী, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা 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 কারে কয়, আজ কিন্তু সেই বিষয়ে আলাপ হয়ে যাচ্ছে। তবে সাথে ভালোবাসার যে একটা অমূল্য শক্তি আছে, অদৃশ্য শক্তি আছে, এবং যেই ভালোবাসার কারণে মানুষ বদলে গিয়ে হয়ে যেতে পারেন কোনো মহান কিছু, অথবা সেই ভালোবাসায় মানুষকে কিন্তু একেবারেই মাটিতে নামিয়ে আনতে পারে, এমন ঘটনাও আছে। সেই বিষয়গুলো নিয়েই আজকে আড্ডা দিতে চাই। আবারও একটু ডিনা আপুর কাছে আসতে চাই। অনেক লেখালেখির ভেতরে আসলে ভালোবাসা নিয়ে কথা হয়, এবং যখন কবি মন নানান কিছু লিখতে চায়, পেছনে কোনো একটা ভাবনা বা ভালোবাসার কোনো একটা শক্তি কাজ করে। তো সেই ক্ষেত্রে লেখার সময় কোন ভাবনাগুলো ইন্সপায়ার করে আপনাকে, সেটা জানতে চাই।
আসলে আমার সব লেখাগুলোর ভিতরেই না ভালোবাসার একটা অদ্ভুত অনুভূতির বহিঃপ্রকাশ আছে। কোথাও মানে এরকম হয়েছে, আমি অনেকবার শুনেছি, যেমন আমার কলেজেরই এক শিক্ষক বলেছেন যে তুমি তো প্রেমে পড়েছো, এর জন্য ভালো করে লিখতে পারো। তো আমি ওনার দিকে তাকিয়েছিলাম। আমার ফ্রেন্ড ছিল আমার সাথে, আমাদের 17 বছরের ফ্রেন্ডশিপ। ও বললো, স্যার ওকে তো আমি ছোটোবেলা থেকে চিনি, এরকম কিছু না। তো উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলেছিলেন, তাহলে কি করে সম্ভব এত সুন্দর করে বা প্রেমের গল্প কি করে লিখো? তো আমি জানি না, যারা লিখে তাদের হয়তো বা কল্পনার একটা জগৎ থাকে, যেখানে প্রতিনিয়ত সে প্রেমে পড়ে, ভালোবাসে, নিজেকে বিভিন্নভাবে আবিষ্কার করে। যেমন আমার গল্পগুলোর সব মেয়ে চরিত্রে আমি নিজেকে ভাবি, আমি কেমন, আমার কি পছন্দ, এই বিষয়গুলো না ওখানে আমি তুলে ধরার চেষ্টা করি। সেটা হয়তো বা কোনোভাবে একটু বেড়ে যায়, একটু কমে যায়, ওটা থেকেই গল্প। কেউ গল্প লিখলে, কবিতা লিখলে বা কোনো কিছু লিখলে সেটা কোথাও তার বাস্তব অভিজ্ঞতা হোক, একটা লাইন থেকেও না একটা গল্প হয়ে যায়। আপনি একটা সেন্টেন্স উচ্চারণ করলেন, ওটা থেকেও না একটা ভাবনা তৈরি হয়ে যায়। তো ভালোবাসার, এর জন্য যে ভালোবাসার আলাদা জগৎ থাকতে হবে, সেটা আমার লেখালেখির প্রতিই ভালোবাসা, কাগজের প্রতি, কলমের প্রতি, শব্দের প্রতি। এই ভালোবাসা না থাকলে লেখালেখি আসেও না, এটা সত্যিকার কথা। আরও এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, তবে আপনাদেরও অপেক্ষা করছি। আপনারা যারা দেখছেন আমাদেরকে নেক্সাস টেলিভিশনের সাথে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে চলে আসবেন, জুমের আইডি পাসওয়ার্ডগুলো উঠিয়ে একেবারে দ্রুততার সাথে। শুধুমাত্র নারী বন্ধুরা যুক্ত হবেন আমাদের সাথে। আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। ভালোবাসার শক্তি, যেমন করে বলছিলাম যে দুমড়ে মুচড়ে দিতে পারে, তেমনি সেই ভালোবাসার শক্তি মানুষকে এক অদ্ভুত সৌন্দর্যের জায়গায়ও পৌঁছে নিতে পারে। অনেকেই বলেন যে সত্যিকার ভালোবাসা নাকি চেহারায় ফুটে ওঠে, এবং যে সত্যিকারভাবে ভালোবাসলো আর যে পেলো, তার চোখে মুখে নাকি সেই গ্লো কিংবা সেই আলো দেখা যায়। তো সেই আলোর বিচ্ছুরণ আসলে কতটা মানুষের জীবনে ছড়িয়ে পড়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলাপ হচ্ছে, আড্ডা হচ্ছে। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। জানতেই চাচ্ছিলাম যে ভালোবাসার বহিঃপ্রকাশ নিয়ে নানান রকম কথা হচ্ছিল, এবং লেখালেখির যে বিষয়টা ডিনা আপুর সাথে কথা বলছিলাম, সেটা হলো যে যেমন আমার হালকা একটু লেখালেখির অভ্যেস আছে বলা যায়। তো তখন দেখা যায় কি হুটহাট একটা লেখার টপিক মনে আসলো, কিন্তু জীবনে এমন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু আমার জাস্ট মনে এসেছে, কারণ লেখালেখির অভ্যেস তো হুটহাট একটা কথা মাথায় আসে। কিন্তু যখন আপনি লিখে ফেলবেন, মানুষ ভাববে নিশ্চয়ই তোমার সাথে এমন কিছু হয়েছে। শুনেছি, মানে কেউ এটা বুঝতেই চায় না যে জীবনের গল্প কি আমরা লিখি। নিজের জীবনকে যদি আমি এক্সপ্লেইন করি, সেটা আপনি কেন পড়বেন? আমার ব্যক্তিগত জীবনের ওপিনিয়ন কতটুকু হতে পারে? জীবন তো খুব ছোট, তাই না? আর জীবনে কয়টা ইনসিডেন্ট ঘটে, সব ইনসিডেন্ট আমার সাথেই ঘটতে হবে, তাহলে বাকি মানুষগুলো কেন আছেন? তো একজন মানুষ যখন লেখে, তখন সে তার নিজের জীবনের গল্প লিখবে, এবং কেউ সেটা পড়বে। একজনের জীবনকে পড়ার সময় কি আরেকজনের থাকে? আমার কাছে এটা মনে হয় না যে খুব বেশি বাচ্চা একটা ভাবনা যে আমি কিছু লিখছি মানে এটা আমার জীবনেই ঘটেছে। বিষয়টা এরকম না। আমরা তো আমাদের ওই যে কল্পনার একটা জগৎ থাকে, অনুভূতিকে সাজানো জাস্ট। তো সেটা কে কোন দৃষ্টিকোণ থেকে দেখবেন তার উপর ডিপেন্ডেন্ট। এমএল আপুকে একটা মজার প্রশ্ন করতে চাই, সেটা হলো যে বিয়ের আগে মানুষের নাকি ভালোবাসার বহিঃপ্রকাশ খুব ভালো থাকে, বিয়ের পরে মানুষের ভালোবাসার শক্তি বাড়ে নাকি কমে, সেটা একটু শুনতে চাই আপনার কাছে। বিয়ের আগে মেয়েদের মানে ভালোবাসার বহিঃপ্রকাশ কম থাকে, বিয়ের পরে মেয়েদের ভালোবাসার বহিঃপ্রকাশ বেড়ে যায়, ছেলেদের কম থাকে আগে বিয়ের পরে। আচ্ছা, কম থাকে পরে, বিয়ের আগে বেশি থাকে। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হয় কি, তখন কনভিন্সিং পাওয়ার, মানে কনভিন্স করতে হবে একজনকে, তাই না? আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে হবে, তাকে ভালো, মানে তাকে আমার কাছের করতে হবে। তখন তার মনের হয় না, মনের সব একটা ইচ্ছা, ডেসপারেশন থাকে, হ্যাঁ, ভালো লাগার ইচ্ছা, কোন জিনিস পছন্দ, কোন কি মানে হয় না যে বৈশাখ ফাল্গুন আসছে, এক মুঠো কাজ, হ্যাঁ, ভুলে যায় না। এবং আমার কাছে মনে হয় এখন জন্মদিনেরটা যদি ভুলে যায়, জন্মদিন এই তারিখটা যদি কেউ ভুলে যায়, তাহলে কেউ কাউকে ভালোবাসতে পারে না, কোনো ক্ষমা নাই, ক্ষমা নেই। আর বিয়ের আগে আর পরে আসলে এটা, মানে এটা তো জাস্ট বললাম, কিন্তু আমার কাছে মনে হয় এটা হলো নিজস্ব মন মানসিকতার ব্যাপার, যে বিয়ের পরে কমেই যে যায় তা না, অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার। তখন তো আসলে অনেক দায়িত্ব, মানে দায়িত্ববোধ চলে আসে, অনেক কাজ চলে আসে। বিয়ের আগে যখন আপনি একজনের সাথে আপনার ভালোবাসার সম্পর্ক থাকবে, জাস্ট 2-3 ঘন্টার জন্য কিন্তু আপনি তাকে দেখছেন, আর বিয়ের পর 24 ঘন্টা।
ব্রাশ করা থেকে শুরু করে ঘুমানোর থেকে, তখন মনে হবে আল্লাহ এই ব্রাশ করার স্টাইলটা তো আমার ভালো লাগছে না, এটা এমন কেন, আচ্ছা এই চলাফেরা তো ভালো লাগছে না, এটা এমন কেন। ভাত খাওয়ার সিস্টেম। রাইট, হ্যাঁ। আর বিয়ের আগে দেখা যায় সব ভালো গুণগুলো একসাথে অ্যাবজর্ব করে 3 ঘন্টার জন্য আমি নিয়ে গিয়ে প্রেজেন্ট করলাম যে এটা হলাম আমি। এই জন্যই কিন্তু হয় না যে হ্যাঁ তুমি তো বিয়ের আগে অনেক আমাকে ভালোবেসেছিলা, এরকম ছিলা, এরকম করেছো, ফুল এনে দিয়েছো, এখন কেন ফুল হয় না? বাংলাদেশে কি বিয়ের পরে কোনো ফুলের দোকান কোনো বিবাহিত পুরুষ যায় না? সেটা না, আসলে অনেক দায়িত্ববোধ থেকেই এটা হয়। আর বিয়ের পরে দেখা যায় যে ওই যে যদি হাউস ওয়াইফ থাকে, আমি যেটা বলছিলাম আমাদের নারীরা তো আসলে 2 রকমের। একজন হলো গৃহিণী, গৃহিণীরাও কাজ করেন কিন্তু একটা টাইম ধরে কাজ করেন, আর আমরা যারা কর্মজীবী নারী আমরাও তো কাজ করি সকাল সন্ধ্যা। আমার কাছে মনে হয় গৃহিণী যারা তাদের কথা বেশি বলবো, যে একজন পুরুষ মানুষ যখন বাইরে থেকে আসেন, অনেক কিছু হ্যাসেল করে বাইরে থেকে এসছেন, তখন আপনি যখন মনে করবেন তার হাতে একটা ফুল থাকবে কিছু সময়, কিছু দিন, তার হাতে কিছু হুট করে gift, একদিন হ্যাঁ হতে পারে, একটা হ্যাঁ। ফুল থাকবে, একটু চকলেট থাকলো, হয় না যে ক্যান্ডি থাকলো, এরকম কিছু থাকলো, একটা শাড়ি থাকলো, সেও কিন্তু মানে আশা করবে আমি যখন আসবো তখন তুমি একটু একটু সুন্দর করে থাকো, পরিপাটি হয়ে থাকো। ছেলে মানুষ বিয়ের পরে সবচেয়ে বেশি যেটা পায়, একটা মেয়ে মানুষের কাছ থেকে, ওয়াইফের কাছ থেকে যত বাজেভাবে, মানে হয় না যে খুব ঘরোয়া পরিবেশটাকে ফেস করে, তখনই কিন্তু বলে না যে বহিঃপ্রকাশটা তখন কমে যায়। মানে এই ঘরোয়া পরিবেশ, মানে আমি যেটা বলছি পাশে আমরা যে টিপটপ ব্যাপারটা তো আর থাকে না, শাড়ি তখন যত হয় না যে যত কিছু নরম কাপড় পরে আমরা বাসায় কমফোর্ট জোন থেকে যদি আমি এবং কাজ চিন্তা করতে করি, করতে যত রকম অগোছালো হওয়া যায়, অগোছালো যখন যায়। বিয়ের আগে আমরা যখন বাইরে যেতাম গোছালো একটা পরিবেশ থাকতো, বিয়ের পরে তো সেটা থাকে না। না, ছেলে মানুষ বাইরে কাজ করছে, যাদের সাথে কাজ করছে অ্যাজ এ কলিগ, বা তাদেরকে তো গোছানো পরিবেশ দেখছে বা গোছানো অবস্থা দেখছে, বাসায় গিয়ে যখন যায় তখন তো কম্প্যারিজন চলে আসে, তখনই আসলে ভালোবাসাটা কমে যায়। তুমি কেন এইটা না, সে কেন এটা আমার এটা। কাছে মনে হয় ছেলেদের ক্ষেত্রেও একই রকম, কারণ ওদেরকে সবার সবসময়, ক্ষেত্রে। হ্যাঁ ছেলেদেরকেও আমরা বাইরে যখন আগে দেখতাম তখন ওই যে সুন্দর করে তারা সেজে গুজে আসতো, সেজেগুজে আসতো। ঘরে তো ছেলেদেরকে আমরা লুঙ্গি পরা আমি তো অবস্থায় সেটাই দেখি, বললাম যে আরো ব্রাশ ঘরোয়া করার কাপড়ে অবস্থা, যে দেখি, আমরা তো হ্যাঁ। ব্রাশ করার অবস্থা, ব্রাশ করারও একটা মনে হয় যে আল্লাহ এটা কি, এটা তো দেখিনি, বাট এটা তো একটা ফ্যামিলির একটা ব্যাপার, তাই না? তারপর চুল আছড়ে থাকে না, হ্যাঁ, অনেক হ্যাঁ। রকম ভাবে দেখি। তো আমরা যদি গ্রহণযোগ্যতার ওই জায়গায় পৌঁছতে পারি, তাদেরও পৌঁছানো উচিত। সাদি আপুর কাছে এই বিষয়টাই আসতে চাই যে বিয়ের পরে বহিঃপ্রকাশ বাড়ে না কমে, এবং আপনি কমে যদি যায়। নিজের জীবন থেকেও বলতে চান বলতে পারেন। নিজের জীবন থেকে বলতে গেলে আমি আমার নিজের পছন্দেই বিয়ে করেছিলাম, জি। পছন্দ নিজে ছিল, পারিবারিকভাবে সেটা জি। সম্পূর্ণ হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে বিয়ের পরে গতানুগতিক কিছু জীবন চলে আসে। ধরেন বিয়ের পরে আমি 2 সন্তানের মা হয়েছি, জি। আমাদের মধ্যে যে বিয়ের আগে যেরকম দুইজনের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধটা ছিল, তখন দেখা যায় কি মা হওয়ার পরে দায়িত্ববোধটা বেড়ে যায়। এবং মা হওয়া ইজ এ মেসি থিং, আমার মনে হয় হ্যাঁ। যে মা হওয়া খুব কঠিন। খুব কঠিন। তখন দেখা যাচ্ছে যে আগে নিজেদের যে কথাবার্তা ছিল সেগুলো বলা হয় না, কথাটা বলা হয় শুধুমাত্র সন্তানের প্রয়োজন, সন্তান ঘিরে হয়ে যায়। সন্তান ঘিরে, বাচ্চার এটা প্রয়োজন, অমুক স্কুলে তমুক, মানে এই সংক্রান্তটা দেখা যায় কি যে বিয়ের আগের যে মোটিভটা থাকতো সেটা আস্তে আস্তে আর কি ক্ষয়ে আসে। দেখা যায় তখন প্রয়োজন হয়, মানে কর্তব্য দায়িত্ববোধটা অনেক বেড়ে যায় আপু, তখন শুধুমাত্র দায়িত্ব আর কর্তব্য এই জিনিসটার মধ্যেই চলে আসে তখন। সেটা কি মাঝে মাঝে তখন আপনার মনে হয় যে আগের জীবন ভালো ছিল? আসলে এক একটা বয়সে এক এক রকম আনন্দ আপু, পরিপূর্ণতা। ওই সময়টা যখন আমি কলেজ ইউনিভার্সিটিতে বা স্কুলে ছিলাম তখন ওই সময়ের জন্য ওটা ঠিক ছিল। এখন যেই পরিমণ্ডলে আছি এখন মনে হয় যে এখন সন্তানকে মানুষ করানো, এখন চাইলেও ইউনিভার্সিটি ডে গুলোর প্রেম যদি ফিরে আসে, মনে হয় না যে সেটাকে আপনি এন্টারটেইন করতে পারবেন, তাই তো? হ্যাঁ সেটা করা যায়, কিন্তু ওই যে আপু কিন্তু সন্তান আছে, দায়িত্ব আছে, আস্তে আস্তে মানে বয়সের ধাপে ধাপে ওগুলো আসলে আমি বললাম না যে মেয়েদের এক একটা বয়সে এক এক রকম আনন্দ, এক একটা বয়সে এক এক রকম সৌন্দর্য।
একেবারেই ঠিক আছে। তাই। এবং মেয়েদের জীবনেই আমার মনে হয় যে এত রকম স্টেজের বৈচিত্র্য স্টেজে আছে, এটা বৈচিত্র্যটা একরকম বেশি। ভাবে আমার মনে হয় এটা একটা আশীর্বাদের মতো যে আশীর্বাদের আমরা মতো। এত রকম ধাপ আসলে অনুভব করতে পারি। হ্যাঁ। সেটা একটু মনের উপর টায়ারিং, তবে জীবনের জন্য বেশ সুন্দর। জীবনের আরো জন্য। বেশ আলাপ হবে, তবে একটা ছোট্ট বিরতির পরে। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। ভালোবাসার শক্তি আপনাকে কতটা ভাবায়, আপনাকে কতটা সাহায্য করে, কিংবা ভালোবাসার শক্তি পেলে আপনার জীবন কিভাবে বদলাতে পারতো, সবকিছু নিয়ে কথা বলতে চাই। একদমই শেষ মুহূর্তে চলে এসেছি, বেলা গড়িয়ে আমাদের আয়োজনেরও শেষ প্রান্তে আমরা এসে পড়েছি লেডিস ক্লাবে। তাই অল্প কিছুক্ষণ আড্ডা দিতে চাই। জুমে আমাদের কিছু বন্ধু আছেন, চলুন চলে যাই। পরমা আপু, আপনার কাছে আসি। পরমা আপু, শুনতে পাচ্ছেন? আসুন একটু আনমিউট করে গল্প করি। জি, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে ভালোবাসার শক্তি আপনার কাছে কেমন, আপনার কাছে কি মনে হয়, ভালোবাসা কি মানুষকে বদলে দিতে পারে? হ্যাঁ, ভালোবাসা মানুষকে বদলে দিতে পারে, কিন্তু ভালোবাসা ভালোবাসা ঠিক মতো মানে গভীর ভালোবাসায় যেতে হবে। নয়তো আমি একটু উল্টো ভালোবাসা দেখালাম, এতে হবে না। এইটা ভালোবাসা বলে না। আমি মনে করি যে ভালোবাসে সে গভীর মন থেকে মানে ইয়ে থেকে ভালোবাসে, সেটাকে আমি বলবো ভালোবাসা। আর আমি সবচেয়ে মনে করি সম্পর্কের মূল মন্ত্র হলো ভালোবাসা। সম্পর্কের যে একটা মূল মন্ত্র আছে সেটা হলো ভালোবাসা। আর ভালোবাসা এক অদৃশ্য মানব হৃদয়ের গভীরতম অনুভূতি শক্তি। আমি এটাকে মনে একদম করি। একদম, জানো, পরমা আপু কি চমৎকার বলেছেন। আমি একটু কথা বলতে চাই, অন্য জি কথা জি, বলতে পারবো আপু? বলেন তো, একটু বলি, চলেন। জি। হ্যাঁ, আমি আমি খুব একটা দুঃখের সংবাদ দেই। আমি গত সোমবার আমার ভাসুরের মেয়ে, তার সাথে দেখা করে এসেছি গ্রামে, কিন্তু কাল 4টার সময় কথা বলছি তার সাথে, কিন্তু সন্ধ্যায় সে আর নেই পৃথিবীতে। এটা আমাকে আজকে খুব দুঃখ দিয়েছে, খুব দুঃখ। আমি মানে একটু মনটা ভালো করার জন্য এই লেডিস ক্লাবে বসি, শুধু মনটা ভালো করার জন্য। আমি জানি না আপু তার কি আজকে হয়েছে, আমার বসার তবে মতো অবশ্যই তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এত অল্প বয়সে তিনি চলে গেলেন, আল্লাহর ইচ্ছায় নিশ্চয়ই গেছেন। তো সেই ক্ষেত্রে তার জন্য আমরা অনেক দোয়া করছি। আপনি মন খারাপ করবেন না, মন শক্ত রাখবেন, আমরা আছি আপনার সাথে। পরমা আপু, অনেক ধন্যবাদ। নাহিদা নেলি আপুর কাছে আসতে চাই। নাহিদা নেলি আপু, আপনার কাছে যেটা জানতে চাই সেটা হলো যে ভালোবাসায় এমন কিছু আছে কিনা যার কারণে মানসিক শক্তির দিকটা আসলে বেড়ে যায়। সেই ক্ষেত্রে এমন কোনো ভালোবাসার মানুষ আপনার জীবনে আছে কিনা যার কারণে মানসিক শক্তি পেয়ে আপনি আপনার জীবনে এগোতে পেরেছেন, বা জীবনে কোনো পরিবর্তন এসেছে? আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে ভালোবাসাটা এমন একটা জিনিস যেটা মানে ওটা অনেকেই বিভিন্নভাবে সেটা প্রকাশ করে। আসলে সবাই দেখিয়ে প্রকাশ করে, কারোটা অবশ্য দেখা যায় না। কিন্তু ভালোবাসাটা, ওই ভালোবাসার শক্তিতে কিন্তু সবাই যে কোনো কিছুই কিন্তু পরিবর্তন সম্ভব। একটা খারাপ মানুষকে কিন্তু ভালোবাসার কারণেই কিন্তু মানুষ পরিবর্তন হয়ে যায়, মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। তো আমারও সেরকম আছে। ভালোবাসা অনেক সময় বিভিন্নভাবে নিজে অনেক সময় পিছিয়ে গেছি, বা নিজে অনেক সময় মনে হয়েছিল যে আসলে আমার কিছুই নেই, কিন্তু না, অনেকের ভালোবাসা পরিবারের, যেমন নিজেদের পরিবার, নিজের হাজবেন্ড, মেয়েরা, আর আশেপাশে যারা আছে আমার আপনজনরা, এরা কিন্তু অনেক সময় আমাকে অনেকটাই হয়তো দেখায়নি, কিন্তু তাদের তাদের চলন বুঝতে পেরেছি ওরা আসলে আমাকে ভালোবাসে। তো ওদের অনুপ্রেরণাতে কিন্তু এগিয়ে যেতে পেরেছি। এরা অনেক সময় মনে হতো যে আসলে কিন্তু থেমেই গেলাম, কিন্তু এরা এগিয়ে দিয়েছে। এদের মনোবল, এদের ভালোবাসা, এদের সাহসেই কিন্তু আসলে অনেকটাই এগিয়ে যেতে পেরেছি। তো ভালোবাসাটা এমন একটা শক্তি, ভালোবাসার শক্তিটা এমন একটা জিনিস, মানুষকে সম্পূর্ণ বদলে দিতে পারে জীবনটা। বাহ, চমৎকার চমৎকার, অনেক ধন্যবাদ। এখন একটা বিষয় আসতে চাই, যেটা একটু কন্ট্রোভার্সিয়াল বিষয় হতে পারে, তারপরও ডিনা আপুকে দিয়ে শুরু করি। সেটা হলো, অনেকেই বলেন যে টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, কিন্তু অনেক সময় আমরা পারিপার্শ্বিকভাবে, সামাজিকভাবে দেখি, মাঝে মাঝে মনে হয় কেনা যায়। আপনার কি অভিমত এই বিষয়ে? আসলে ভালোবাসা একটা অনুভূতি, যার বহিঃপ্রকাশ শুধুমাত্র যত্ন, পারস্পরিক বোঝাপড়ার উপর ডিপেন্ড করে। তো ওই যে ভালোবাসা টাকা দিয়ে কেনা যায়, আসলে কি কেনা যায়? যদি কিছু টাকা দিয়ে কিনতে হয়, সেটা সাময়িক সময়ের জন্য নিজেকে ভালো রাখার একটা প্রচেষ্টা মাত্র। ঠিক হাওয়াই মিঠাইটা যেমন অনেক রঙিন, আমরা সুন্দর, দেখতে ভালো, আমি জানি এটা খেতে ভালো না, বা এটা আমাকে অনেক বেশি কিছু দিচ্ছে না, নিব, প্যাকেটটা খুলবো,
শেষ, কিন্তু কিছুক্ষণের জন্য হাতে থাকবে, দেখতে সুন্দর। তো টাকা দিয়ে যদি আমাকে ভালোবাসা কিনতে হয়, সেটা জাস্ট নিজেকে ভালো রাখার একটা প্রচেষ্টা, মিথ্যে প্রচেষ্টা, হাওয়াই মিঠাইয়ের মতো, কিছুক্ষণ পর নেই। এমিল আপুর কাছে আসি এই বিষয়টা নিয়ে, যেহেতু আপু এমন একটি জায়গায় আছেন যেখানে নিজের পরিচর্যাও জড়িত, এবং সেখানে অনেকেই যারা কিনা যে কোনো বয়সে সাজগোজ করে থাকতে পছন্দ করেন, নিজেকে গুছিয়ে রাখেন, গোটা সমাজেই যে সেটাকে খুব পজিটিভলি বা ইতিবাচকভাবে দেখা হয় তাও না, মনে হয় যে ও এখন 2 বাচ্চার মা, তাও দেখো সবসময় সেজে গুজে থাকে। এই কথাটা আমার মনে হয় আমি দেখেছি মানুষকে বলতে। তো সেই ক্ষেত্রে আমি জানতে চাই যে নিজেকে ভালোবাসার যে বিষয়টা, সেটা বয়সের ভেতরে আটকে থাকা সম্ভব কিনা, এবং নিজেকে ভালো না বেসে অন্যকে বিলিয়ে দেয়া সেটা কতটা স্বাস্থ্যকর? না, প্রথমে হলো ফার্স্টে যেটা আমি মনে করি যে নিজেকে আগে ভালোবাসতে হবে। আমার স্যালুনে অনেকেই আসেন, আমি বলি যে গেস্ট যখন আসেন, যে মেয়েকে বা ভাইয়ের বউ, মানে অনেকে আছে না গেস্ট হিসেবে আসে, তখন আমি বলি যে আপনি কিছু করেন। তা কি কেন করব, 2 বাচ্চার মা হয়ে গিয়েছে, আপনি যেটা বললেন এটা করি, সময় নাই। কেন সময় হয় না? সারা দিনের জন্য কি 1 ঘন্টা আপনি নিজেকে সময় দিতে পারেন না? এটা তো হয়, এটা তো ঠিক না। তো আমি যেটা মনে করি যে আমি আমার নিজেকে যত্ন করব, নিজেকে ভালোবাসবো, তাহলেই কিন্তু আমি সবাইকে ভালোবাসবো। আর পরিপাটির সাজগোজের ব্যাপারটা তো আসলে পরে, পরিপাটির ব্যাপার। স্যালুন মানে হলো যে সাজগোজ তা না, না। পরিপাটি। আপনি কোনো জায়গায় যাবেন, সুন্দর করে নিজেকে পরিপাটি করে রাখবেন, এবং প্রতিনিয়ত নিজেকে কেয়ার করা এবং নিজেকে যত্ন করার জন্যও কিন্তু স্যালুনে আসে। যে এটা এমন না যে আসলেই যে লিপস্টিক দিতে হবে, ব্লাশন দিতে হবে, সাজতে হবে, তা না। তো নিজেকে সুন্দর রাখার জন্য আমরা নিজেকে সুন্দর কেন রাখি? আমরা বলি না যে আমাকে কে দেখবে, আমাকে আমি দেখব, আমি তো আমার মিরর। কেন আমি আরেকজনের জন্য আমি সাজবো, কেন আমি আরেকজনের জন্য আমি নিজেকে পরিপাটি রাখবো? আমার নিজের কাছে, আমার কাছে সবসময় মনে হয়, হয় না যে আমি একটা শাড়ি পরেছি, আমার হেয়ার স্টাইল করেছি, আমার স্যালুনের অনেকে বলছে যে হ্যাঁ, সবাই বলছে যে ম্যাম সুন্দর লাগছে, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত আমার নিজের চোখে আমাকে ভালো না লাগে, নিজে স্যাটিসফাইড না হলে সেটা সুন্দর না ততক্ষণ আসলে। পর্যন্ত মনে হয় যে না, আমাকে ভালো লাগছে না, তার মানে তোমরা যেটা বলেছো এটা রং হবে না। এটাই, মানে আমারও নিজেকে এটাই আগে strategy। ভালোবাসতে হবে, এবং নিজেকে ভালোবেসে তুমি সবকিছু করো। নিজেকে যদি নিজে ভালোবাসো, নিজেকে পরিপাটি রাখো, সবাই তোমাকে ভালোবাসবে, সবাই তোমাকে চমৎকার। মূল্যায়ন করবে। আমরা একটু হাসিনা আপুর কাছে আসি, শেষ পর্যায়ে আছি, তাই হাসিনা আপু একটু আসবেন আমাদের সাথে কথা বলতে। জানতে চাই যে ভালোবাসার শক্তি আসলে আপনার জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ, এবং আমি জানি সবসময় ভালোবাসায় ছেয়ে থাকেন আপনি, সেটা আপনাকে মানসিকভাবে কতটা ইতিবাচক থাকতে সাহায্য করে। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে, অনেক শুভ ধন্যবাদ। সন্ধ্যা। কখন আপু কথাটা না বুঝতে পারি নাই পুরোপুরি, আপু আবার যদি একটু বলেছি যে বলতে। আপনি তো ভালোবাসায় ছেয়ে থাকেন, আশেপাশে সব ভালোবাসার মানুষ, তো সেটা আসলে আপনাকে মানসিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে কিনা? অবশ্যই আপু, এটা অনেক বড় একটা পাওয়া এবং চাওয়া। আর যদি ওই যে ফারহান নাইমেল আপু বলে গেল না যে নিজের জন্য হইলো একবার আসলে নিজে সেজে বা নিজের যে জিনিসগুলা পছন্দ, নিজের যেগুলা করতে ভালো লাগে এগুলা করে সেজে গুজে একবারও যদি আয়নার সামনে দাঁড়ানো হয় না, সত্যি তাকাইলে পরে নিজেকে অনেক মানে নিজের মধ্যে একটা অন্যরকম আনন্দ উপভোগ হয় যে আমি আজকে সুন্দর একটা ড্রেস পরছি বা সুন্দর একটা শাড়ি পরছি, আমার যেভাবে ভালো লাগে স্বাস্থ্য ওইভাবে সাজছি। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই আমি তোমাকে। ঈদের পর আমি যখন অফিসে জয়েন দিছি না, শনিবার হচ্ছে আমি ঢাকা থেকে অফিস করছি, কারণ ওই যে নাতির জন্য চলে গেছিলাম, বুঝছো? তো ওরা হচ্ছে, আমি প্রথম দিন নিচে নামি নাই, মানে অ্যাডমিন সেকশনে যাই নাই ব্যস্ততার জন্য। তো ওরা বলতেছে কি রে, ঈদের পরে এসে হাসিনা কথা আসলো না, আমাদের ছবি উঠানো হইলো না, বুঝছো? তো পরের দিন আমি তৃতীয় দিন গেছি নিচে, ওরা বলতেছে হাসিনা পাইবার তো আমরা ছবি তুললাম না। আমি বলি, কেন তুললাম না, সবাই তো ছিলা। কয় না, আপনি না আসলে হচ্ছে এটার হচ্ছে আমেজ জমে না, হয়ে উঠে না, আসলে আমরা তুলি নাই এখন। আর আমরা খালি নিচে বলতেছিলাম সবাই, আমাদের ভাইয়ারাও বলতেছিল যে হাসিনা পাতা আসলো না এবার ঈদের পরে ছবি তোলার জন্য। পরে সবাই মিলে ছবি তুললাম, বুঝছো? পরের দিন বলে দিছি ওদেরকে সুন্দর করে রেডি হয়ে আসতে, সবাই রেডি হয়ে আসছে, আমরা ছবি তুললাম। এই যে এটাও কিন্তু একটা অনেক ভালো লাগে, এবং এই যে ওরাও মনে করছে বা ওদেরও একটা ভালো লাগা তৈরি হয়েছে,
এটা মনে করি আমি, আমার খুব ভালো লাগছে ওদের এই বিষয়টা যে ওরা বাহ, বাহ। খুঁজতেছিল। এটাই তো যে ভালোবাসা, আনন্দ যে বা ভালো আর তারা লাগা, আপনাকে যে ছাড়া ওরা ছবিটা আসলে তুলে ফেলতেই ভালোবাসে। পারতেন, কিন্তু তারা ছবিটা না তুলে আপনার জন্য অপেক্ষা করলেন। বেশ এটাই চমৎকার। ভালোবাসা। একদমই তাই। হাসিনা আপু অনেক ধন্যবাদ। সাদিয়া রহমান আপুর কাছে আসি এই বিষয়টা, এবং আজকে যেহেতু ভালোবাসা এই বিষয়ে কথা হচ্ছে, সব রকম কনফিউশন ক্লিয়ার করতে চাই, সেই জন্যই প্রশ্নটা, যে অনেকে বলেন দূরত্ব ভালোবাসা বাড়ায়, আবার অনেকে বলেন কাছাকাছি না আসলে আসলে বোঝা যায় না যে ভালোবাসার শক্তি আসলে কতটুকু। তো সেটা আপনার কি মনে হয় যে এই যে হেলদি ডিস্টেন্স বা লং ডিস্টেন্স এগুলো ওয়ার্কআউট করে কিনা ভালোবাসার ক্ষেত্রে? আমি মনে করি যে দূরত্বটা আসলেও ভালোবাসার বিরতি তৈরি করে, এটা আমার মনে হয়। এই জন্য কাছাকাছি থাকা, একের অনুভূতি শেয়ার করা, একই অনুভবে কাজ করা ভালোবাসাকে জোরালো করে। কিন্তু দূরত্বটা তৈরি করলে ভালোবাসার মধ্যে কিছুটা বিরতি আসে, এটা আমি উপলব্ধি করি। এটা কি বাকিরাও একমত? শুনে নেই তাহলে, মনে হচ্ছিল একমত না। আমার কাছে মনে হয় কাছে থাকলেও অনুভূতিকে যদি প্রাধান্য দেওয়া হয়, তাহলে দূরত্ব থাকুক আর কাছেই থাকুক, দূরে থাকুক আর কাছে থাকুক, হ্যাঁ, ভালোবাসা কোনো অংশে কমে যাবে না, অনুভূতিকে প্রাধান্য দিতে হবে। না আপু, এবং- এখানে কিন্তু আমি একটু দ্বিমত পোষণ করব। আচ্ছা, এটা সেটা man to হলো man টাই। শুধুমাত্র যে অনুভূতি দিয়েই ভালোবাসাকে প্রকাশ করা যায়, বিষয়টা কিন্তু এমন না। এটা হতে পারে এই যে আমি দূরে থাকি মায়ের থেকে, কিন্তু আমি মাকে যখন ফিল করি প্রচণ্ড রকম কষ্ট হয়, মাকে জড়িয়ে ধরলেই শুধুমাত্র শান্তি পাই। এবং যখন আপনি ভালোবাসার মানুষের কাছাকাছি থাকবেন তখন কিন্তু মানে ভালো লাগাটা, নিজের যে আত্মতৃপ্তি, এটা কিন্তু দূর থেকে অনুভূতি থেকে সম্ভব না। একটু গ্লাসে থাকা পানিও খেয়ে নেবেন। বলছি, আমি যেটা বলছি, অনুভূতি, প্রয়োজন সবকিছু মিলে আপনার যে পারিপার্শ্বিক অবস্থা, আপনার নিজের অবস্থা, আপনার প্রয়োজন সবকিছুকে প্রাধান্য দেয়াকেই হবে একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। আপনি আপনার অনুভূতি বলতে আমি এইটা বলছি না, যেহেতু তুমি সিঙ্গেল সেজন্য তুমি সিঙ্গেল ওয়েতে চিন্তা করছো, সবকিছু সাংসারিক জীবনের কথা বলছি, সবকিছু নিয়েই আমি বলছি যে দূরে গেলেও ভালোবাসা কমে না, যদি তোমার অনুভূতিকে, তোমার মনের প্রশান্তিটা যদি ঠিক থাকে, রেসপেক্টটা যদি আপনার Right, ওরকম হ্যাঁ, থাকে হ্যাঁ, তাহলে ঠিক কিন্তু আছে। হ্যাঁ, আমি সেটা ওই বলেছি। রেসপেক্টের জায়গাটাই আজকাল আমরা বিলীন করে ফেলি, হ্যাঁ, যে এটাই কারণে আমি বলেছি, সমস্যাটা হয়। তাহলে কিন্তু ভালোবাসার হ্যাঁ, কোনো অংশে কিন্তু এটা ঠিক কমে যায় বলেছেন। না। বাহ, চমৎকার। এগুলো বলতে বলতেই আসলে মনে হচ্ছিল এই বিষয়ে আরো 1 ঘন্টা আলাপ করা যাবে, অনেক কথা বলার আছে। এবং এমনই একটা বিষয় যে বিষয়টা এক একজনের কাছে এক এক রকম ভাবে ধরা দেয়, এবং জীবনের অভিজ্ঞতার আলোকে সেই ধারণা বা সংজ্ঞা বদলে যেতে পারে। তো সেই বিষয়ে আজকে আড্ডার ইতি টানতেই হচ্ছে। 3 জনকে শুধু ধন্যবাদ জানাতে চাই, অনেক অনেক ধন্যবাদ। আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে আলোকিত করলেন, অনেক কিছু শেয়ার করলেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আমাদের বন্ধুরা সবাই জানেন যে ভালোবাসার শক্তির কারণে আসলে নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডা আজও চলছে, এবং প্রাণবন্তভাবে আপনারা সবসময় আমাদেরকে ভালোবাসার শক্তি দিয়েই কাছে টেনে রেখেছেন। আমরা আছি, আপনারা আছেন বলেই আমরা আছি। এই ভালোবাসার শক্তির যে চলমান প্রক্রিয়া চলছে তা চলমান থাকুক, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই।